আমরা আজকে যে বাড়িটাতে এসেছি এই বাড়িটা হচ্ছে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার অন্তর্গত জঙ্গলবাড়ি নামক গ্রাম। তো এই গ্রামে আসার উদ্দেশ্য হচ্ছে যে এই যে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরটি হচ্ছে একজন প্রবাসী ভাইয়ের। উনি দীর্ঘ প্রবাস জীবন কাটিয়েছেন সৌদি আরবে। তো আমরা যারা গল্প করি, যে রেমিটেন্স আমরা নিয়ে গল্প করি বা যে রেমিটেন্সের আশায় আমরা বসে থাকি, সেই রেমিটেন্স যোদ্ধা যারা, মূলত রেমিটেন্স যাদের হাত দিয়ে আসে আমাদের দেশে, ওনার এই ঘর। ঠিক আছে, আমরা একটু তার সাথে কথা বলবো, উনি কেমন আছেন। আসসালামু আলাইকুম। সালাম। ভালো আছেন? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। ভালো ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। আসেন। তো আপনি কোন দেশে ছিলেন? ভাই আমি সৌদি আরবে ছিলাম। সৌদি আরবে ছিলেন? আপনি বসেন, একটা চেয়ার দাও তো। কয় বছর ছিলেন সৌদি আরবে? সৌদি আরবে ছিলাম 3 বছর। 3 বছর পরে আপনি এই পায়ে এই সমস্যা কেমনে হইলো এটা? প্রায় আমি ওই বলদিয়া কোম্পানিতে ছিলাম, তো এমমা তারপরে আপনার অ্যাক্সিডেন্ট করছি, তারপরে আপনার এই পাউডার কাটতে আলতেছে। আচ্ছা আচ্ছা। এই পাউডার এই এটা পাও কি অপারেশন করে। এটা কি ওই, একটা পা নাই আপনার? না না, এক পাও নাই। আরেকটা? হ্যাঁ, আর এটা অপারেশন করাইতে হয়। তো তাহলে তো আপনি কাজ করতে পারতেছেন না এই মুহূর্তে, না, এখন তাই না? আপাতত কিছু আপনার করতে পারতেছি না। তো যে কোম্পানিতে ছিলেন ওই কোম্পানি কি আপনার কোনো টাকা পয়সা দিছে, এরকম কিছু না, আছে? ওই কোম্পানিতে আমার কিছুই দেয় নাই। হুম? কিছুই দেয় নাই। বা আপনি কি তাদের কাছ থেকে টাকা পাওয়ার কোনো ইয়া করছেন? হ্যাঁ, এখন ওইখানে করছিলাম, এখন আপাতত তো কিছু করি নাই। বলছিল দিবে, তারপরে আর দেয় নাই। বলছিল মাসে মাসে বেতন পাঠাই দিব, 1 টাকাও দেয় না। তাহলে আপনি তো এই মুহূর্তে মানে উপার্জন করবেন যে এরকম কোনো সম্ভাবনা নাই। না, এখন আর আমার ওই ধরনের কোনো সমর্থন নাই। আপনি 3 বছর যে ছিলেন, তো এই 3 বছরে যে কোম্পানিতে আপনি বৈধ কাগজপত্র ছিল, তাই না? সবকিছু আমার আছে, এখন আকামা আছে, বৈধ সব। আমি এইখান থেকে ফিঙ্গার দিয়ে গেছি, আমার কার্ড পর্যন্ত আছে, সবকিছু এভরিথিং আছে। সবকিছু কাগজ আপনি সব বৈধ 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 ছিলেন, ছিল, কোম্পানির বৈধ লোক ছিলেন। বৈধ লোক ছিল। তো পরে আপনি যখন দুর্ঘটনায় পড়লেন, এই দুর্ঘটনা পড়ার পরে কোম্পানি আপনার চিকিৎসা করছে? হ্যাঁ, কোম্পানি চিকিৎসা করছে। ক্ষতিপূরণ বাবদ কোনো টাকা পয়সা না, দেয় নাই? ক্ষতিপূরণ কোনো টাকাই দেয় নাই। কোম্পানি কি আপনার সাথে এই ধরনের কোনো আচরণ করছে যাতে আপনি আইনি ভাবে কোথাও যোগাযোগ না করতে পারেন? হ্যাঁ, এই ধরনের আচরণ করছে। আমার রুমে থেকে বাইরে বাড়িতে দিতে দেয় নাই। হসপিটালের পরে হসপিটালের পরে আর যাইতে দেয় নাই কোথাও। সরাসরি তারা কি আপনার এয়ারপোর্টে পৌঁছায় দিচ্ছে? হ্যাঁ, ওর পুরো সরাসরি পৌঁছে দিচ্ছে। মানে আপনি যে কোনো আইনি ভাবে কারো কাছে দাবি করবেন বা কোম্পানির কাছে কোনো লিখিত অভিযোগ দিবেন, এই ধরনের না, কোনো এই সুযোগ ধরনের আপনাকে সুযোগ দিছে না? দেয় নাই আমার। কত টাকা খরচ করে গেছিলেন আপনি বিদেশে? আমি 5.5 লক্ষ টাকা খরচ করে গেছিলাম। কেমন টাকা পাঠাইছেন কেমন? না, আমি বাংলাদেশ যাওয়ার পরে আপনার 1 বছর পরে অ্যাক্সিডেন্ট করছি, তারপরে আর কোনো টাকা টুকা পাঠাইতে পারি ওইখানে। আমার নিজেরও দেখা গেল কি কিছু কিছু চিকিৎসা করতে হয়েছে, এটা আমার নিজের টাকা লাগছে, যেহেতু ব্যথার বড়ি টুরি আরো সামথিং কিছু নিজের আনতে হয়েছে। তাহলে এই মুহূর্তে আপনি কি কোনো আবেদন করছেন কোথাও? এই টোটাল পাঠাইতেছে আপনার এটা নাই? না, এটা আপনার এই যে এটা হচ্ছে এই plus। পর্যন্ত। হ্যাঁ, এটা কীর্তন পাওয়া এটা। আর ওইটাতেও প্রবলেম এটা আছে? তো প্রবলেম আছে, এই জায়গার মধ্যে আপনার করতে হয়, আপনার এই অপারেশন করতে হয়। এখানে অপারেশন করতে হয়? হ্যাঁ, এখন তো অপারেশন। টাকা পয়সা নাই আপনার। না, আমার এখন আপাতত কোনো টাকা পয়সা নেই। থাকার কথাও না। না। তো প্রিয় দর্শক, আপনারা আজকে যে জিনিসটা দেখতেছেন, আমি যে ভাইয়ের কাছে আসছি, ওনার নাম রুবেল হোসেন। জি, না? রুবেল হোসেন। রুবেল হোসেন ভাই, উনি জঙ্গলবাড়ি নামক গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। তো উনি কর্মজীবনে বিদেশ ভ্রমণ করছেন, সৌদি আরবে ছিলেন, আমরা শুনলাম ওনার মুখ থেকেই। তো উনি যে কোম্পানিতে ছিলেন, কোম্পানির নামটা যেন কি? এমামা কোম্পানি। এমামা কোম্পানিতে উনি ড্রাইভার হিসেবে ছিলেন না? না, হেল্পার হিসাবে। হেল্পার হিসেবে ছিলেন। তো থাকা অবস্থায় কোম্পানির কোনো একটা কাজে যাওয়ার পরে সেখানে কোম্পানি গাড়িটা দুর্ঘটনার শিকার হয়। সেখান থেকে উনি প্রাণে বাঁচছেন, কিন্তু পাশে যিনি ছিলেন তিনি মারা গেছেন। আমরা যে সকল ব্যক্তিরা আমাদের সমাজের, আমাদের বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তিকে যদি আমরা ধরি, তার মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড পজিশনের কাতারে রয়েছে আমাদের রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা। আমাদের বৈদেশিক মুদ্রাই হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের মূল চালিকা শক্তি। এই বৈদেশিক মুদ্রাটা যারা নিয়ে আসে তারা হচ্ছে আমাদের এই প্রবাসী যে ভাইয়েরা আছেন তারা। তো এই প্রবাসী ভাইয়েরা আজকে যদি টাকা নিয়ে আসতে পারে তাহলে তাদের দাম আছে। আর এখন যারা টাকা নিয়ে আসতে পারে না বা যারা অক্ষম হয়ে গেছে বা বিভিন্ন ভাবে দুর্ঘটনায় পড়ছে, তাদের কোনো দাম নাই। তো তাদের পক্ষে আমরা কাউকে দাঁড়াইতে দেখি না। নাম সর্বস্ব কিছু এনজিও সংস্থা রয়েছে যারা কিছু কিছু, যাদের মাথায় তেল আছে, তেলের মাথায় তেল দিতেছে। আমরা আজকে যে রুবেল ভাইয়ের কাছে আসছি, রুবেল ভাই একদম অক্ষম একজন ব্যক্তি। এখন এই মুহূর্তে ওনার সন্তান রয়েছে, ওনার বাবা মা আছেন। হ্যাঁ, তো উনি যে বিদেশ ভ্রমণ করছে বা প্রবাসে ছিলেন 3 বছর, উনি দুর্ঘটনায় না পড়লে হয়তো উনি আসতেন না। আসতেন আপনি? জি না, আসতেন না। তো উনি কিছুই আনতে পারে নাই। আমরা যে পিছনে ঘরটি দেখতে পাচ্ছি, এই ঘরটা তো উনি যাওয়ার সময় এরকমই ছিল। জি। হ্যাঁ, তো আমরা
চাচ্ছিলাম যে ওনার টাকা দিয়ে উনি বাড়ি ঘর করবেন বা ওনারা সচ্ছল ভাবে চলবেন, এই আশাতেই তো উনি বিদেশ গেছিলেন। তো উনি এটা পারেন নাই। তো আপনি কি কারো কাছে গেছেন এই বিষয়ে? হেল্পের জন্য আমি আপনার খালি আমাদের ওই যে ইন্স্যুরেন্স অফিসে গেছি, তারপরে সমাজ কল্যাণ অধিদপ্তর ওইখানে গেছি, ওইখানে কাগজ টাগজ জমা নিছে, বলছে যে আসবে, কিন্তু এখনো কোনো কিছু আসে না, জাস্ট খালি জমাই নিছে। শুধুমাত্র আপনার বলছে, মানে খালি কোনো বলছে, আশ্বাসও না দেয় নাই কোনো যে আশ্বাস আপনারা এরকম পাবেন বা এরকম না না কিছু এরকম কিছুই বলে নাই? না, কিছু বলে আপনি না। ব্যক্তিগতভাবে কারোর সাথে যোগাযোগ করছিলেন ঢাকায় কোথাও? ব্যক্তিগত ভাবে না, ব্যক্তিগত তো আমি তো আর এই সব কিছু জানি না, চিনিও না, এই জন্য এখনো কারোর সাথে যোগাযোগ করা হয় নাই। আমি তো আমার নিজের ওই যে অসুস্থতা নিয়ে ব্যস্ততা আছি, এখনো পর্যন্ত কোথাও যাইতে পারতেছি না। যেহেতু রুবেল ভাই বাংলাদেশ থেকে একজন শ্রমিক হিসেবে সৌদি আরবে ভ্রমণ করছিলেন বা ওখানে গেছিলেন কাজ করার জন্য, তাহলে তাকে অবশ্যই কোনো একটা কোম্পানির অধীনে নিতে হয়েছে, এবং সেই কোম্পানি অবশ্যই ইন্টারন্যাশনাল লেবার ল যেটা আছে সেটা অবশ্যই মেনটেন করে বা করতে বাধ্য। তো যদি লেবার ল মেনটেন সে করতে পারে বা যদি তার জন্য বাধ্যবাধকতা থাকে, তাহলে অবশ্যই রুবেল ভাই তার যে ক্ষতিপূরণ, সে ক্ষতিপূরণটা পাওয়ার কথা। যখন কোম্পানি বুঝতে পারলো যে ওনাকে ক্ষতিপূরণ দিলে কোটি টাকার উপরে দিতে হবে, আর যে শারীরিক কন্ডিশন, তো এই কন্ডিশনের উপর ভিত্তি করে তারপরে তাকে কোম্পানি একটা পলিসি অবলম্বন করে তাকে সিস্টেমেটিক্যালি কোথাও যাইতে দেয় নাই বা সরাসরি বাংলাদেশে প্রেরণ করছে। তো আমার কথা বলার আগে আপনারা হয়তো জানতেছেন যে উনি কি ধরনের অসহায় বোধ করতেছেন এই মুহূর্তে। হ্যাঁ, একজন শারীরিকভাবে সক্ষম যদি উনি থাকতেন ব্যক্তি হিসেবে, তাহলে উনি অনেক যে কোনো একটা কাজ করে উনি খাইতে পারতেন। তো এই মুহূর্তে তো ওনার কাজ করার মতো কোনো এবিলিটি নাই, ওনার একটা পা নাই, আরেকটা পায়েও প্রবলেম। উনি বলতেছে যে আমার যদি এই পাটাও না থাকতো তাহলেই মনে হয় আমার ভালো হইতো। তার মানে ওটা তো পেইন আছে। তো 23 দিন ময়মনসিংহ মেডিকেলে উনি ভর্তি থাকার পরে সেখান থেকে ওনাকে রেফার করছে ঢাকা মেডিকেলে বা পিজি হসপিটালে ওনাকে রেফার করছে যে ওই পাটাও নাকি কাটতে হবে। এই যে একজন ব্যক্তির যে দুর্দশা, আমরা যারা এসি রুমে বসে থেকে আমরা রেমিটেন্সের হিসাব গুনি, মাসে কত টাকা আসলো, কোন ব্যাংকে কত টাকা আসলো, হুন্ডিতে কত টাকা আসলো, তো তাদের মাথায় কি এই ধরনের কোনো সেন্স আছে বা ওনারা কি এই বিষয়ে কিছুটা করতে পারেন কিনা? এখন আপনি কার কাছে বলবেন? সবাই তো খালি আশ্বাস দেয়, কিন্তু এরকম তো অনেক দেখতেছি। যদি দেখা গেল কি যে আমার এই ঠ্যাংটা যদি এখন ঠিকঠাক হয় বা একটা ব্যবসা বাণিজ্য, এটাই তো, এছাড়া তো আর আমি এখন চলে ফিরে তো কিছু করতে পারবো না। দেখা গেল কি একটা ব্যবসা বাণিজ্য বইয়া বা একটা কিছু কইরা, এরকমই আর কি যদি হয় আর কি। মানে আপনি বলতে চাইতেছেন যে যদি কোনো মহল বা কোনো সংস্থা হ্যাঁ আপনার পক্ষে একটু হ্যাঁ, সাপোর্ট দেয়, একটু সাপোর্ট আপনার দেয়, হ্যাঁ মানসিক শক্তি আছে অবশ্যই, এবং আপনার যেটুকু শারীরিক ক্ষমতা আছে ওইটুকু দিয়ে আপনি ইনশাল্লাহ পারবো। জীবনটাকে যেন পরবর্তীতে ভালোভাবে চালাতে পারেন, এটাই, এই আশাবাদী আপনি জি রাখেন। ভাই, যদি আপনার কেউ আর কি আমার একটু সাপোর্ট দেয় আর কি, সাপোর্টটা প্রয়োজন। এটাই। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে 1 মেয়ে। বাবা মা আছেন? জি, বাবা মা আছে, বাবা অসুস্থ। তো এই যে আমরা এই মুহূর্তে শুনলাম রুবেল ভাইয়ের সন্তান আছে, স্ত্রী আছে, তো তাদের উপর উনারই দায়িত্ব, উনি প্রধান একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন। তো আজকে ওনার এই পরিণতি, এটা অদৃষ্টের পরিণতি, পরিহাস, এটা কারো কাছে বলে কই আসে না। তো আজকে আমি আপনি ওই জায়গায় থাকতে পারতাম, যেহেতু রুবেল ভাই এই ধরনের একটা প্রবলেমে পড়ছে। আমি চাই বা আমরা সকলেই চাই আমরা যেন যারা বিত্তশালী বা যারা এর নীতি নির্ধারক রয়েছেন, যদি কোনো সংস্থা, যদি কোনো এনজিও বা সরকারি কোনো পৃষ্ঠপোষকতার আওতায় যদি রুবেল ভাইকে তার জীবনের বাকিটা জীবন চলার মতো কিছু একটা করার জন্য যদি একটু সাপোর্ট কোনো একটা জায়গা থেকে আসে, তাহলে উনি চলতে পারবেন বা তার জীবনটা উনি পরিচালিত করতে পারবেন, ফ্যামিলি সহ, বাবা মা সহ, খেয়ে পরে বাঁচার মতো জীবনটা যেন উনি চালাতে পারেন। ওনার যথেষ্ট মানসিক শক্তি রয়েছে এই মুহূর্তে। আমরা চাই যে আমাদের যারা বিত্তশালী আছেন তারা এই বিষয়টা মাথায় নেবেন। তো এছাড়া তো আর কিছু বলার নেই না? না ভাই, আর কি বলবো, যদি কেউ আর কি একটু সাপোর্ট দেয় আর কি। যে ব্যক্তি বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য প্রবাস জীবন বরণ করে নিয়েছিলেন, ওই ব্যক্তি এই মুহূর্তে তার নিজের যে ব্যক্তিগত প্রয়োজনীয় যে কাজগুলি আছে, এই কাজগুলি অন্য কারো সহযোগিতা ছাড়া করতে পারতেছেন না।